মর্নিং স্টুডেন্টস, ভালো কলেজে অ্যাডমিশান নিতে হবে, ভালো কোর্সে অ্যাডমিশান নিতে হবে, তবেই ভালো কেরিয়ার হবে। খুব খাঁটি কথা। তুমি যদি আনমাইন্ডফুলি মানে কোনো চিন্তাভাবনা না করেই যে কোনো একটা কোর্স বাছো বা যে কোনো একটা কলেজ বেছে নিলে যেখানে ধরো অত্যাধিক কোর্স ফি বা এমন কলেজ বাজলে যেখানে হয়তো কোর্স ফি হয়তো একদমই নগণ্য, কিন্তু হয়তো মানে পড়াশোনার কোয়ালিটি বা হয়তো সেই কলেজটা ফেক, যাই হোক, তো এইগুলো যেমন খুব ইম্পর্টেন্ট নিজের ক্যারিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্যে, আমার মনে হয় তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট না তোমার নিজের, মানে তোমাকেই তো করতে হবে। তুমি যে কলেজেই পড়ো, যে কোর্সই বাছো, পড়াশোনাটাও করতে হবে তোমাকে, খাটতে হবে তোমাকে, পরীক্ষাগুলোও তোমাকে দিতে হবে, দিয়ে তারপর ভালো রেজাল্ট করতে হবে। তো আলটিমেট মেন যে ব্যক্তি যে এখানে মানে অ্যাক্টিভলি ওয়ার্ক করবে সেটা হচ্ছে তুমি, এবং তোমার পড়াশোনার কোয়ালিটিটাকে একদম টপ জায়গায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন কথা। কারণ যদি তুমি ঠিকমতো না পড়ো, যদি তুমি ঠিকমতো নিজেকে প্রিপেয়ার না করো, তাহলে তুমি এক্সামে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, এবং আলটিমেটলি প্রফেশনাল ডিগ্রি কোর্স যদি হয় তাহলে অবশ্যই সেখানে যে প্লেসমেন্টের অপশান থাকবে সেগুলো ক্র্যাক করতে পারবে না। তার জন্য স্মার্টনেসের দরকার এবং ভালো বুদ্ধিমত্তার দরকার, ইন্টেলিজেন্স প্লাস মেমোরি, এবং এই সবগুলো ভালো হবে তখনই যদি তোমার ব্রেন প্রপারলি ফাংশন করে। স্মার্টনেস মানে শুধু দেখতে সুন্দর বা দেখতে একটা অ্যাস্থেটিক বডি সেটা নয়, সেটা পার্ট অফ স্মার্টনেস বলতে পারো, কিন্তু মেন জিনিস না। মেন জিনিসটা হচ্ছে তোমার ব্রেনের স্মার্টনেস, ব্রেনটা কতটা স্মার্ট। সো সেই ব্রেনকে একদম ইমপ্রুভ করার জন্যে বা ব্রেনের যে হেলথ সেটাকে বজায় রাখার জন্যে বেশ কিছু ট্রিক্স আছে। সেইগুলো যদি রেগুলার ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমার ব্রেনের হেলথ ঠিক থাকবে। শুধু ঠিক থাকবে না, তার সাথে সাথে ব্রেনের মধ্যে মনে রাখবে নার্ভ আছে, সেই নার্ভের বৃদ্ধি হবে, মানে ব্রেন সেল বাড়বে। এবার একটা জিনিস মাথায় রাখবে যে ব্রেন সেল যেটা বাড়ে না, ব্রেনের মধ্যে যে নার্ভ যেটা বৃদ্ধি হয়, যেটাকে নিউরোজেনেসিস বলা হয়, এই নিউরোজেনেসিস অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি হয়, কিন্তু সেটাকে স্টিমুলেট করা যায়। যে তুমি কিছু জিনিস মেনে যদি চলো তাহলে সেই বৃদ্ধির হারটা অনেক ত্বরান্বিত হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার ওয়ার্কআউট, এবং এই ওয়ার্কআউটের মধ্যে আধ ঘন্টা কার্ডিও এক্সারসাইজ, এবং মানে এটা মিনিমাম যদি প্রতিদিন আধ ঘন্টা করে মিনিমাম কার্ডিও এক্সারসাইজ রাখতে পারো। মানে কি কার্ডিও এক্সারসাইজ মানে ধরো মানে একটু জোরে জোরে হাঁটা, হালকা দৌড়ানো, জগিং বা সাঁতার কাটা, এই টাইপের এক্সারসাইজগুলো, অথবা অ্যারোবিক্স টাইপের যে ব্যায়ামগুলো হয় সেইগুলো। আর তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাঝে মাঝে যে নিশ্চয়ই তোমরা শুনেছো হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, যেটা হিট ট্রেনিং বলা হয় যেগুলোকে, সেই এক্সারসাইজও কিন্তু যদি মাঝে মাঝে অ্যাড করতে পারো ভীষণ ইম্পর্টেন্ট সেটা। এবং তার সাথে সাথে যদি মাঝে মাঝে মাসেলকে বিল্ড করার জন্য যে এক্সারসাইজগুলো জিমে গিয়েই করতে হবে তার কোনো কারণ নেই, তুমি বাড়িতেও ছোটো ডাম্বেল বারবেল বা নিজের বডি ওয়েটকে ইউজ করো, পুশ আপ বা স্কোয়াট এই টাইপের এক্সারসাইজগুলো করতে পারো। এবং এটা কিন্তু রেগুলার করে যেতে হবে, রেগুলার। ওই একদিন দুদিন করলাম হয়ে গেল এরম নয়, মিনিমাম উইকে 5 থেকে 6 দিন করতে হবে। এইটা যদি অ্যাড করতে পারো না, তোমার ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি অনেক যে নার্ভ, সেটা আরও যে নার্ভ জেনারেশনের যে হারটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। সো ভীষণ ইম্পর্টেন্ট রেগুলার ওয়ার্কআউট। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই সেকেন্ড যে অপশানটা, এটা আমি খুব ডিবেটেবল মানে কি, অনেক ডাক্তারবাবুই হয়তো বারণ করে, সেইগুলো একটু খোঁজখবর নিয়ে নেবে, কারণ প্রতিটা মানুষের আলাদা আলাদা মেডিকেল কন্ডিশন থাকে। কিন্তু এই ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি করতে পারো না, একবার যদি অ্যাডাপ্ট করে নিতে পারো নিজের লাইফে। ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্যাপারটা কি না, ছোট্ট করে বলে দিই, আমার এর আগে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক আগে করতাম, রেগুলার করতাম। সেই সময় এখানে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নামই হয়তো অনেকে শোনেনি, ওই সময় আমি করতাম এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে ভিডিও, যেটা কিন্তু সত্যি ম্যাজিক্যালি কাজ দেয়। একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম অনলি মানে ওয়াটার বা কফি, ব্ল্যাক কফি বা উইদাউট সুগার টি, এই টাইপের জিনিসগুলো খেতে পারবে। মিনিমাম 16 আওয়ার্স যদি তুমি ফাস্টিং করতে পারো, তাহলে
সেটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর 8 আওয়ার উইন্ডোর মধ্যে তোমাকে যা খাবার খেয়ে নিতে হবে। তো শুনতে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, করাটা কিন্তু অতটা ভয়ঙ্কর নয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং এটা যদি করতে পারো, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মানে যে টনস অফ বেনিফিট আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেন বেনিফিট হচ্ছে ব্রেনের যে কগনিটিভ ফাংশন সেটাকে বাড়িয়ে দেয়। ব্রেনের মধ্যে ব্রেন যখনই মানে মনে রাখবে, ব্রেন না আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালিত করে চিন্তা করতে, মানে চিন্তাটাও ব্রেনেই হয়। তো সব কিছুই কিন্তু ব্রেন কন্ট্রোল করছে। তো সেই ব্রেন তখনই বেশি অ্যাক্টিভ হবে যখন সে দেখবে যে আমি মানে একটু অ্যাডভার্স সিচুয়েশানে রয়েছি। ব্রেন যদি ভেবে নেয় যে সব কিছু ঠিকঠাক আছে একদম, আমি বেশি কাজ না করলেও চলবে, তাহলে কিন্তু মানে সে তার যে অ্যাক্টিভেশন সেটাকে একটু কমিয়ে দেবে। তো যাই হোক, সেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে সেইটা মিমিক করা হয়। খুব বুদ্ধি করে করতে হবে। এর কিভাবে করতে হয় তার অনেক নিয়মকানুন আছে, সেটা নিয়ে ডিটেল তোমরা যদি জানতে চাও, তা নিয়ে আমি কদিন পরেই আবার একটা ডিটেল ভিডিও করব, সেটা দেখে নিতে পারো। বা আমার পুরনো ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। বা অন্যান্য মানে অনেক ইউটিউবারেরও ভালো ভালো ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে খুব ভালো আর কি। যদি করতে পারো ভীষণ ম্যাজিক্যাল ফল পাবে, এটুকু বলে দিতে পারি। তারপরেই যেটা হচ্ছে 3 নম্বর, সেটা কি? কার্বস। বিশেষ করে রিফাইন কার্বস যতটা সম্ভব কমিয়ে দাও। কারণ এই কার্বোহাইড্রেট শরীরে যখনই ঢুকছে তখনই কিন্তু ব্লাড সুগার স্পাইক করে। ব্লাড সুগার স্পাইক করলেই ইনসুলিন হাই হয়ে যায়, এবং তার ফলে এটা না মানে শরীরের মধ্যে এত রকম প্রবলেম এনে দেয়, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, অমুক তমুক, এগুলো তো আসেই। এবং বাই প্রোডাক্ট হিসেবে ব্রেনের মধ্যে একটা ফগ তৈরি করে দেয়। কারণ এমনিতেই সুগার হচ্ছে সবচেয়ে মানে মানে মোটামুটি পৃথিবীর যত লোক আছে সবাই অজান্তেই যে নেশাটা করছে সেটা হচ্ছে সুগারের নেশা বা এই রিফাইন্ড কার্বসের নেশা। কারণ জন্ম থেকেই আমরা এটাই মানে মানে মাদার্স মিল্ক বা মাতৃদুগ্ধ পান করা ছাড়া আমরা যে জিনিসটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি সেটা হচ্ছে এই রিফাইন্ড কার্বস। বিভিন্ন প্রোডাক্ট, খাবারের যে প্রোডাক্ট সেইগুলোর মধ্যে, বা চিনি আমরা খেতাম, বা অন্য যে কোনো জিনিস, দুধ থেকে শুরু করে চা কফি যা খেয়ে এখনও যেগুলো খাই, সবসময় চিনিটা একটা স্টেপল ফুড হিসেবে থাকে, ছোটো থাকবে 1 চামচ 2 চামচ করে। তো ওই হ্যাঁ, অবশ্যই পরিমাণ যত বাড়বে তত ক্ষতি বেশি, যত পরিমাণ কমাতে পারবে তত ক্ষতি কম, এবং একদম জিরো করে দিতে পারলে খুব ভালো। রিফাইন্ড কার্বসের কথা বলছি আমি, সমস্ত কার্বসের কথা বলছি না। যেগুলো কমপ্লেক্স কার্ব, যে কোনো শাকসবজির মধ্যে কার্বোহাইড্রেট থাকে, কিন্তু সেগুলোর মধ্যে এত ফাইবার থাকে যে সেটা কিন্তু ওই ইনসুলিন স্পাইকটাকে নিউট্রাল করে দেয়, যে কারণে সেটা কিন্তু যথেষ্ট হেলদি। এবং রাইস খেতে পারো, বা আটা খেতে পারো, আটা দিয়ে তৈরি রুটি, এই সমস্ত জিনিসগুলো খেতে পারো। কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটু কম খাবার, মানে কার্বসের পরিমাণ যদি তুমি একটু কম রাখো না, মানে তার কিন্তু অনেক রকমের বেনিফিট আছে, অনেকগুলো বেনিফিট আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ব্রেন সেল অনেক তাড়াতাড়ি গ্রো করবে, তোমার মানে ওভারঅল হেলথের ইমপ্রুভমেন্ট ঘটবে। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে হেলদি ফ্যাট অ্যাড করতে হবে, খেতে হবে হেলদি ফ্যাট মডারেশনে অবশ্যই। প্রত্যেকটার কিন্তু মানে এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে, মানে খুব বেশি কোনো জিনিসই ভালো নয়। সো যেটা ডাক্তাররা রেকমেন্ড করে থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা সেই ফ্যাটি অ্যাসিডের নিশ্চয়ই বিভিন্ন দেখেছো, কড লিভার অয়েলের ট্যাবলেট পাওয়া যায়, ওইটা কিন্তু নিতে পারো, ওই জিনিসগুলো নিতে পারো। যদি এনাফ ফিশ অয়েল টাইপের, মানে তৈলাক্ত মাছ বা ঘি, পিওর ঘি, এই টাইপের জিনিস যদি না ডায়েটে থাকে, তাহলে এক্সট্রা এই কড লিভার অয়েলের যে ট্যাবলেট, এটা নিতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো। মনে রাখবে, আমাদের ব্রেন কিন্তু এই মানে ফ্যাট দিয়ে তৈরি, এবং এই ফ্যাটি অ্যাসিড কিন্তু মানে শরীরের মধ্যে যে আমাদের কিটোনস না, সেই কিটোনসের পরিমাণ বাড়িয়ে দেয়, যেটা কিন্তু আমাদের ব্রেনের জন্য খুব ভালো, ব্রেনের হেলথের জন্য ভীষণ ভালো জিনিস। সো অবশ্যই এটা অ্যাড করবে হেলদি ফ্যাট, এবং হেলদি ফ্যাটের মধ্যে অবশ্যই স্যাচুরেটেড ফ্যাটও পড়ে, হেলদি স্যাচুরেটেড ফ্যাট মনে রাখবে। মানে কি, ওই ঘি মডারেশনে সারাদিনে 1 চামচ কি 2 চামচ ঘি খুব ভালো। তুমি কিন্তু তখনই তুমি এগুলো এই হেলদি ফ্যাট একটু বেশি খেতে পারবে যখন তুমি কার্বসের পরিমাণ কম রাখবে। কার্বসও বেশি খাচ্ছ, ফ্যাটও বেশি খাচ্ছ, তাহলে কিন্তু
প্রবলেম হবে। কারণ মনে রাখবে, কার্বসে 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট হয় বা 1 গ্রাম যদি প্রোটিন হয়, তাতে 4 কিলো ক্যালোরি থাকে। ওকে, সেটাই যদি 1 গ্রাম ফ্যাট হয়, সেখানে 9 কিলো ক্যালোরি থাকে। তো ক্যালোরির হিসেবটা কিন্তু রাখতে হবে, যদি না বেশি ফ্যাটি হয়ে যেতে চাও বা বেশি মোটা হয়ে যেতে। আর মোটাপা থেকে কিন্তু শুধু দেখতে যে খারাপ লাগে তা নয়, তার সঙ্গে সঙ্গে নানা রকম প্রবলেম আছে, এবং তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ব্রেন ফগ। চিন্তা করার ক্ষমতা কমে যায়, মেমোরি কমে যায়, মানে ব্রেনের দিক থেকে যেটা বলছি, যেটা অ্যাজ এ স্টুডেন্ট যে জিনিসগুলো তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তোমাকে অনেক বেশি ফাস্ট থাকতে হবে না, স্মার্ট থাকতে হবে। তো ব্রেন ফগ অ্যাভয়েড করতে হবে। দেখতে ফেকতে ওটা এমন কিছু ম্যাটার করে না, কিন্তু তুমি অদ্ভুতভাবে দেখবে, আমি এই যে কটা জিনিস তোমাকে বললাম, যদি ঠিকভাবে এর অন্তত 2টো কি 3টে জিনিসও যদি ফলো করতে পারো না, তাহলে দেখবে একাধারে যেমন তোমার ব্রেনের পাওয়ার বাড়বে, তোমার যেমন মেমোরির অনেক বৃদ্ধি পাবে, যে কোনো জিনিস মুখস্থ করার যে ক্ষমতা সেটা বাড়বে, যে কোনো জিনিসকে তলিয়ে চিন্তা করার ক্ষমতা যেমন বাড়বে, মানে ইন্টেলিজেন্স সেটাও যেমন বাড়বে, স্মার্টনেস যেমন বাড়বে, তার সাথে সাথে না তুমি দেখবে যে তোমার যে ফিগার সেটাও কিন্তু আস্তে আস্তে অ্যাথেটিক হয়ে যাচ্ছে। বাই প্রোডাক্ট যদি তুমি অতিরিক্ত মোটা হয়ে থাকো, তাহলে সেই এক্সট্রা ফ্যাট দেখবে আস্তে আস্তে ঝরতে শুরু করবে তোমার অজান্তেই। ঠিক আছে, কিন্তু এই লাইফস্টাইল ফলো করতে হবে। আর যদি তুমি খুব বেশি কি বলবো, মানে লেথার্জিক হয়ে থাকো, তাহলেও দেখবে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মানে একটা বাই প্রোডাক্ট হিসেবে তোমরা পেয়ে যাবে। আর তারপরে যে জিনিসটা আসছে, যেটা 5 নম্বর, সেটা হচ্ছে কি না, এনাফ স্লিপ। ঘুমোতে হবে। এবং স্লিপ মানে এই নয় যে ওই 8 ঘন্টা ঘুমোলাম, মোবাইল দেখতে দেখতে একটুখানি ঘুম আসছে, আবার ভেঙে যাচ্ছে, এমন কিছু সিনেমা দেখেছি বা এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করে চলেছি, ঠিকমতো ঘুম আসছে না, এমন করলে হবে না। ঘুমটাকে কোয়ালিটি স্লিপ করতে হবে, কোয়ালিটি স্লিপ। কারণ এটা যদি না হয় না, আমার শরীরে একটা হরমোন আছে যেটা অ্যাকচুয়ালি জীবনদায়ী হরমোন, কিন্তু সেটাই ভিলেনের কাজ করে। দেখো, আমাদের শরীরে যা যা আছে না, সেগুলোর প্রত্যেকটার কোয়ান্টিটির একটা ব্যাপার আছে। শরীরের মধ্যেই আমাদের ডাক্তারবাবুরা বসে আছেন, এবং সেখানে কেমিস্টরাও রয়েছেন যারা বিভিন্ন মেডিসিন দরকার মতো তৈরি করে। সেইগুলোকেই কিন্তু হরমোন বলা হয়। বিভিন্ন কারণে সেই সমস্ত হরমোন নিঃসারিত হয়। হট করে যখন তুমি কোনো বিপদে পড়ো, ধরো পেছন থেকে একটা বাঘ তাড়া করলো, তখন তোমার অটোমেটিক্যালি তোমার নর্মাল যে দৌড়ের স্পিড, তোমার এমনি যদি আমি তোমাকে বলি একটু দৌড়ো, তুমি যতটা ভাবে দৌড়বে না, তুমি তখন তার চেয়ে অন্তত 4-5 গুণ বেশি জোরে দৌড়বে। কারণ ওই সময় তোমার শরীরের যে মানে তোমার শরীরের ভেতরে এমন একটা হরমোন আছে কর্টিসল, সে ইনক্রিজ হবে, এবং যেটাকে অ্যাড্রিনালিন রাশ বলে। সেই অ্যাড্রিনালিন যে রাশ যখন হয় না, তখন ওই কর্টিসল বৃদ্ধি পায়, এবং তখন কর্টিসল করে কি, মানে শরীরের মধ্যে একটা ইনসুলিন স্পাইক করে দেয়। ইনসুলিন স্পাইক করে প্রচুর, মানে আমাদের শরীরের যে মাসেল আছে, সেই মাসেল টিস্যু থেকে দরকার হলে সুগার মানে নিয়ে নেয়, সুগার নিয়ে। এবং এই যে হার্ট, সেই হার্ট মানে নর্মালি যতটা পাম্প হবে তার চেয়ে অনেক গুণ বেশি পাম্প হবে। কারণ তোমাকে তখন ব্রেন বলছে যে এবার পালাতে হবে, মানে যত গায়ের জোর আছে, শরীরের সমস্ত শক্তি একত্রিত হয়ে তোমাকে সেখান থেকে পালাতে সাহায্য করবে। সেম জিনিস যখন কাউকে অ্যাটাক করার সময়, নিজেকে বাঁচানোর জন্য যখন অ্যাটাক করা হয়, বা যখন ভয়ঙ্করভাবে কেউ মারপিট করে, সেই জিনিসটাও কিন্তু সেম জিনিস। তো এই যে জিনিসটা, এটা কিন্তু শরীরের অ্যাকচুয়ালি একটা মেকানিজম, শরীরকে বাঁচানোর জন্য এই কর্টিসল বৃদ্ধি হওয়াটা। কিন্তু তুমি আজকের দুনিয়ায় এমন চারদিকে সব নেগেটিভ ব্যাপারে ভর্তি, এবং স্টুডেন্টদের লাইফেও প্রচুর নেগেটিভ ব্যাপার থাকতে পারে, নানা রকম ফ্যামিলি প্রবলেম, বা ধরো পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছে না সেই নিয়ে চিন্তা, বা অন্যান্য কোনো ব্যক্তিগত সমস্যা। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপার নিয়ে যদি কন্টিনিউ না তুমি নেগেটিভ চিন্তা করে থাকো, নেগেটিভ একটা থট তোমার মাথায় ঘোরে, তাহলে সবসময় মোটামুটি ওই কর্টিসলটা মানে একটা হাই হয়ে থাকবে তোমার নিজের অজান্তে। এবং তার ফলে হবে কি, অল টাইম তোমার ইনসুলিন স্পাইক হবে। এবং অল টাইম যদি ইনসুলিন স্পাইক হয়ে থাকে না, তোমার একটা মানে অন্যতম, মানে বেঁচে থাকার জন্য দরকার যে হরমোন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন, সেটাকে বাড়তে হয়। ইনসুলিন হাই থাকা মানেই টেস্টোস্টেরন নেমে থাকবে, এবং তার ফলে তোমার শরীরে সবসময়তেই সুগার লেভেল, সেটাও কিন্তু ব্লাডে হাই হয়ে থাকবে, যেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। সাইলেন্ট কিলার বলা হয় যে কারণে অতিরিক্ত কর্টিসলকে।
অতিরিক্ত কর্টিসলকে সাইলেন্ট কিলার বলা হয়। এবং সেই ব্যাপারটা আজকের দুনিয়াতে এই সমস্ত প্রবলেম থাকবে, প্রবলেম তুমি অ্যাভয়েড করতে পারবে না। তোমাকে খুঁজে বার করতে হবে কী করে প্রবলেমের সঙ্গে ফাইট করতে হবে, বা প্রবলেমের সলিউশন কী আছে। প্রবলেম থাকবেই। সো এই কর্টিসলকে কীভাবে কন্ট্রোলে রাখা যায়, কীভাবে নিজের চিন্তাগুলোকে কন্ট্রোলে রাখা যায়, সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। খুব ভালো একটা ওয়ে হচ্ছে নিশ্চিন্তে ঘুমো, যাতে ঘুমের সময়টা অন্তত নিশ্চিন্ত হয়। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমো, সেটা একদম সাউন্ড স্লিপ হওয়া দরকার। এবং সাউন্ড স্লিপ হওয়ার জন্য তোমার ফুড প্যাটার্ন ঠিকঠাক রাখতে হবে। খাবার অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা পরে শুতে যাও, এবং খাওয়ার সময় রাতের খাবারটাকে একটু লাইট রাখার চেষ্টা করো। কার্বসের পরিমাণটা কম রাখো। কার্বস কিন্তু ওই শরীরে ব্লাড, যেহেতু সুগার লেভেল হাই রেখে দেয় না, সুগার কিন্তু ব্রেনের মধ্যে গেলে ব্রেনকে একটু জাগিয়ে রাখে, ঘুমোতে দেয় না সহজে। এবং তারপরে কফিন, মানে কফি টাইপের বস্তু, যেটা কফি যদি তুমি সকালের দিকে নাও ঘুমানোর অনেক আগে, তাহলে ঘুমানোর মিনিমাম 6 ঘন্টা আগে অবধি আর কফি খাবে না। ওকে, কফিটা কিন্তু এমনিতে নর্মালি কিন্তু ওর মধ্যে যে পলিফেনল আছে সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, এবং ব্রেনের জন্যও ভালো, গাট হেলথের জন্যও ভালো। কিন্তু সেটা যদি তুমি মাত্রাতিরিক্ত খেয়ে নাও তাহলে কিন্তু তোমার ঘুমের ব্যাঘাত করে দেবে, যেটা কিন্তু অন্য নানা রকম প্রবলেম নিয়ে আসবে, যেগুলো বললাম। তো ঘুমটা যাতে ভালো হয়, সেই ঘুমটা কি করে হাই কোয়ালিটি করা যায় সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে, কারণ এর অনেক রকমের প্রবলেম আছে। তো মোটামুটি এই হেলদি ফুড এইগুলো যদি তুমি করো, এইগুলো সবই না একে অপরের সঙ্গে রিলেটেড। তুমি এটা ভালো করলে ওটাও ভালো হয়ে যাবে, ওটা ভালো করলে এটাও ভালো হয়ে যাবে। তো ওই ব্যাপার। তো তুমি যদি অলরেডি কার্বসের পরিমাণ কমিয়ে দাও, একটু গুড ফ্যাট বেশি খাও, একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করো, রেগুলার ওয়ার্কআউট করো, তোমার এমনিতেই ঘুম ভালো হবে। এবং ঘুম ভালো হলে তোমার কর্টিসল নিয়ন্ত্রণে থাকবে, যেটা খুব দরকার। ঠিক আছে। আর তারপরে 6 নম্বর যদি বলি, তাহলে হচ্ছে এই ডাইরেক্ট সানলাইট। হ্যাঁ, যতই গরম থাকুক, দেখো একদম মাত্রাতিরিক্ত রোদ্দুরে তুমি ঘন্টার পর ঘন্টা যদি হাঁটতে শুরু করো বা দাঁড়িয়ে থাকো, মাথা ঘুরে পড়ে গেলে, হিটস্ট্রোক হয়ে গেল, আমি সেই কথা বলছি না। অবশ্যই সকালের দিকে চেষ্টা করবে। এই এখন যেমন ঘামছি, কিন্তু তাও টলারেবল। এই টাইপের রোদে মিনিমাম 1/2 ঘন্টা 1 ঘন্টা ডাইরেক্ট এক্সপোজারে থাকার চেষ্টা করো। সানগ্লাস ইউজ করো, মাথায় টুপি দাও, কারণ মনে রাখবে যে সানলাইট আছে, সেই সানলাইটের মধ্যে যে ইনফ্রারেড আছে, সে কিন্তু ওই টুপি ছাতা যাই থাকুক সেটা ভেদ করেই তোমার ব্রেনের মধ্যে ঢোকে, ব্রেনের স্কালের মধ্যে ঢোকে, এবং স্কালের মধ্যে দিয়ে তোমার ব্রেনে আসে, এবং ব্রেনের যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করে। সেটা ভীষণ দরকার, কিন্তু ভীষণ দরকার। সো অবশ্যই রেগুলার চেষ্টা করবে ডাইরেক্ট সানলাইটের সংস্পর্শে আসার। হ্যাঁ, ইভেন নিজের ব্রেনকেও, নিজের মাথাও যেন উন্মুক্ত থাকে, চেষ্টা করবে একটু উন্মুক্ত রাখার। ম্যাক্সিমাম টুপি পরতে পারো, খুব রোদের তেজ থাকলে ছাতা নিতে পারো। কিন্তু আমি বলছি না যে একদম ভয়ঙ্কর তেজের মধ্যে ঘেমে নিয়ে চান করে যাচ্ছ, অসুস্থ হয়ে পড়ছো, সেই অবস্থায় থাকবে ম্যাক্সিমাম 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা। এবং সেটাও ওই এখন যা অবস্থা, সকালে দেখছি 10টার মধ্যে, ম্যাক্সিমাম সকাল 10টার মধ্যে এই এক্সপোজারটুকু নিয়ে নেবে, 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা, এটাই এনাফ। এবং এটা যদি করতে পারো তাহলেও কিন্তু তোমার ব্রেন ফাংশন ইমপ্রুভ হবে, কারণ ভিটামিন ডিও আছে না, নিশ্চয়ই জানো সানলাইট থেকে। তো যাই হোক, এই কটা জিনিস যদি তোমরা করতে পারো না, এই সমস্তগুলো যদি না করে অন্তত ওই প্রথম দিকের যেগুলো বললাম সেই 3-4টে জিনিস যদি করতে পারো, তাহলে দেখবে ম্যাজিক্যালি ব্রেনের ইমপ্রুভমেন্ট হবে, নিজের পড়াশোনার কোয়ালিটি বাড়বে, মেমোরি অনেক বৃদ্ধি পাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা বন্ধু বান্ধবদেরও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।